সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, দেখো 19 তারিখের প্রশ্ন সবাই বের করো। সবাই 19 তারিখের প্রশ্ন বের করো করে একে যাও। দেখো সবাই দেখো, নাম দিয়ে দরকার নাই, আমি ক্লাস নেই সেটা ভালো করে বোঝো, তাহলে পরে এমনি বুঝতে পারবে যে আমার নাম কি। ওকে, দেখো 1 নাম্বার একের ক বলছে, একের ক সামোসার চতুর্দিকে ঘিরতে কতগুলো সরল রেখা প্রয়োজন। এখন সামোসাটা কি রকম সেটা আমাকে আগে চিনতে হবে। সামোসা খাইছে কোনোদিন সবাই? কত মজা, সেই মজা কিন্তু। সমোসা সমোসা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি সমোসার আকৃতি কি, এটা প্রশ্ন আছে, এটা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে পাঠ্য বইয়ে কিন্তু আছে। এই জন্য তোমাকে আগে জানতে হবে সমোসার জ্যামিতিক আকৃতি কি। কেউ বলতে পারবা সমোসার জ্যামিতিক আকৃতি? বলো মনিম হাসান। ত্রিভুজ, ওটা তো 3টি ত্রিভুজ, সমোসার জ্যামিতিক আকৃতি ত্রিভুজ। এখন তুমি চিন্তা করো যে ত্রিভুজের চতুর্দিকে ঘিরতে ত্রিভুজ মানে কয়টি সরলরেখা লাগবে? তার মানে অবশ্যই কয়টি? 3টি। তাহলে ত্রিভুজের, যেহেতু সমোসার আকৃতি হলো ত্রিভুজ, ত্রিভুজের চারপাশে ঘিরতে একটা ত্রিভুজ কিরকম? এরকম। তাহলে কয়টি সরলরেখা লাগলো? 1 2 3। তাহলে কয়টি হবে? 3টি। বাস। খ নাম্বার দিছি হলো 1 গ্যালন কত লিটার। এটা তো মান সংখ্যা শিখেতে আছে। 1 গ্যালন সমান 4.55 লিটার। গ নাম্বার 1 সের কত গ্রাম? তাই না? 1 সের কত গ্রাম? 930 গ্রাম। গ নাম্বার 1 মিটার কত সেমি? সেমি মানে কি? সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আর সাউন্ড এরকম করি তাহলে 1 গ্রাম সমান কত সেমি? 1 গ্রাম সমান 100 সেমি, সংক্ষেপে সেমি, পূর্ণরূপ কি? সেন্টিমিটার। তাহলে এটা গেল 1 নাম্বার। এটা গেল 1 নাম্বার। দেখো ক নাম্বার 3টি সমোসা চতুর্দিকে ঘিরতে কতটি সরলরেখা প্রয়োজন? 3টি। ক নাম্বার 1 গ্যালন কত লিটার? 4.55 লিটার। ঘ নাম্বার 1 কেজি 1 সের কত গ্রাম? 930 গ্রাম। ঘ নাম্বার 1 মিটার সমান কত সেন্টিমিটার? মানে 100 সেন্টিমিটার। তাহলে 1 নাম্বার আমি মিশে দিলাম, 1 মিশে দিলাম। ওকে, 2 নাম্বার বলছে যোগ করো 2। দেখো 2 নাম্বার দিয়ে দেওয়া আছে 20.98 যোগ 12 যোগ 0.09 যোগ 1.40। এখন তুমি যদি বলো স্যার সাইটে সমান চিহ্ন দেওয়া নাই, তাহলে আমাকে কোষে করতে হবে। হ্যাঁ, তুমি কোষে করতে পারো, তবে তুমি যদি মনে করো সাইটের সমান দিয়ে করবো, অনেক ভালো হবে, সমস্যা নাই। কারণ পাতালে যোগ সবসময়, পাতালে যোগ বিয়োগ সবসময় সমান দিয়ে করাটাই বেটার। ঠিক আছে, যেটা পাতাল আছে আমরা পাতালেই করবো। লম্বা দিয়ে যোগ করতে বলতো তাহলে আমরা লম্বাই করতাম, কিন্তু সমান দেওয়া নাই দেখে তুমি যদি কও লম্বা করবো, তাহলে লম্বা করতে পারো, তাহলে তুমি সমান দিলে না, না দিয়ে এখন তুমি তুলবা। যোগ আমরা সাধারণত যেভাবে যোগ করি এই যোগটাও ওই রকম, কিন্তু তোমাকে তোলার নিয়মটা, দশমিকের যোগটা নিয়মটা তুলতে হবে কিভাবে সেটা বোঝো, মনোযোগ দিয়ে বুঝবা। দশমিকের সোজা দশমিকই থাকতে হবে। যেমন প্রথমে আছে হলো, প্রথমে
এটা তুললাম 20.98, পরের রাত দশমিক নাই 12, এই কি পূর্ণ সংখ্যা, 12টা হলো পূর্ণ সংখ্যা, তাহলে 12টা কোথায় হবে? আরেকটা জিনিস খেয়াল করবে, দশমিকের যোগ হোক বিয়োগ হোক, যখন যোগ আর বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখবা যে কোন সংখ্যাতে যদি দশমিক না থাকে তার ডান পাশে দশমিক দিয়ে দুটো শূন্য নিতে হবে, মনে করবা যে ডান পাশে। তাহলে আমি যদি মনে মনে ধরি 12.2 তাহলে দশমিকটা এটি হবে 12টা, এখানে দুটো শূন্য, ঠিক আছে না? তাহলে পরেরটা কি হচ্ছে? শূন্য, দশমিকের সোজা দশমিক, 0.9, 1.40। এই যে তুললে, এই তোলাটা যদি তোমার ঠিক থাকে, তুমি যোগ কি পারো না? যোগ পারো না তোমরা যারা ক্লাস করতেছো, যোগ পারো না এমন তো মনে হয় কেউ নাই, সাধারণ যোগ পারো না এমন কেউ নাই। তাহলে কি সহজ না? ক্লিয়ার আমার কথা? তাহলে দেখো যোগ করলে 8 আর 9 17, 7, হাত থাকলো 1, 10 4 14, 4, হাত থাকলো 1, 2 দিয়ে 4, 2 আর 1 3। তুমি যদি কও স্যার সমান দেয়, এটা আমি এখানে লিখবো 34.47, তাও হবে। আর যদি কও না আমি এই যে করছি, তাহলে এরপরে আমি তারপরে লিখবো, তাও হবে। সেটা তুমি ভালো করে তোমাকে বুঝতে হবে যে তুমি যদি সমান দিয়ে করো তাও হবে, তুমি যদি সমান না দিয়ে যদি এরকম ভাবে তুলে করো তাও হবে। যদি তুমি সমান দিয়ে করো তাহলে এই রাতটা খাতার এক সাইডে করবে বা অন্য জায়গায় করে ফলটা নামাবা। আর যদি না কষে করবো তাহলে এভাবে এখানে কষে তুলে এভাবে করে উত্তর লিখলে, উত্তর 34.47। আমার কথা কি বোঝা গেল? ক্লিয়ার? হুম? কারো বোঝার অসুবিধা হলো? ইফতি, কে ক্লাস করতেছে? ইফতি? ও আমি করছি ওদের ওদের ছাত্রী। ছাত্রীর মাথায় কি? আচ্ছা, তাহলে এটা গেল 2। ক্লিয়ার? আমি মিশে দিলাম। দেখো 2 যোগ আর দশমিকের যোগ আর বিয়োগ কিন্তু সেম, তোলার নিয়মটা, ওই তোলার নিয়মটা পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো 2 3 নাম্বার কি বলছে তোমার? 3 মানে বিয়োগ করো 984.01 বিয়োগ 0.09, সমান চিহ্ন কিন্তু দেয়নি। তুমি যদি কও স্যার আমি সমান দিয়েই করব, তাহলে বাস তুমি সমান দিতে পারো। আর যদি কও স্যার সমান দেয়নি, আমি তুলে করবো 984.01, দশমিকের সোজা দশমিক, শূন্য এই জায়গায় 9। তুমি যদি কও স্যার এই যে 2 ঘর ফাঁকা থাকলে এখানে কিছু নাই, তুমি যদি কও আমি শূন্য দিয়ে পূরণ করে নিব, বাস তুমি নিতে পারো। আর যদি কও নিব না, তাও হবে। তুমি যদি কও যে আমি শূন্য দিয়ে পূরণ করব, হ্যাঁ তাও হবে। যদি কও শূন্য দিয়ে পূরণ করব না, বাস তাও হবে। কোনো সমস্যা নাই, কোনোই সমস্যা নাই, তুমি 2 ভাবে করতে পারো। তাহলে বিয়োগ করো, বিয়োগ চিহ্ন 9 আছে 11 মিলবে 2, হাত থাকলো 1, এখানে আসবে 1 আছে, শূন্যকে 10 ধর লাগবে 9, হাত থাকলো 1, এখানে আসবে 3, তাহলে 8 এর 8 9 এর 9, এটাই উত্তর। উত্তর 983.92 প্লাস। 3 নাম্বারটা গেল, মিশে দিলাম। চারে আসো, মিশে দিলাম। 4 নাম্বার বলছে অঙ্কে লিখো। আমি তোমাদের এরও আগে বেশ দুটা না 3টা ক্লাস নিচ্ছি, আমি কথায় লেখা টাকা পয়সা সংক্রান্ত সব সুন্দর করে বুঝে দিচ্ছি। আজকে ওভাবে বোঝানোর সময় নাই, মানে সারে থাকলে কি হয়, কোণে থাকলে কি হয়, সোয়া থাকলে কি হয়, এই এই জিনিসগুলো আমি তোমাদের বুঝছি। আজকে একটু আলোচনা করি। সারে কথা থাকলে 0.50। আচ্ছা, তার আগে 4 নাম্বার কি কি দেওয়া আছে? ক নাম্বার দেওয়া আছে 5.5 টাকা। ক নাম্বার দেওয়া আছে 1.25।
টাকা। এখন দেখো সারে কথা থাকলে কি হয় এটা জানতে হবে। এখন আমি সারে মানেই বুঝি না, সারে থাকলে 0.50 টাকার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? টাকার ক্ষেত্রে সারে কথা থাকলে 0.50। 2 নাম্বার, সোয়া কথা থাকলে কি হয়? 0.25। 3 নাম্বার, পৌনে কথা থাকলে কি হয়? 0.75। কিন্তু পৌনের ক্ষেত্রে একটু আলাদা, পৌনে মানে 1 কম। যে সংখ্যার সাথে সাড়ে থাকবে সে সংখ্যার সাথে 0.5 হবে। যেমন 5.5, তাহলে 5.50 টাকা। যদি আমি দিতাম 5.25 টাকা, 5.25 টাকা, তাহলে কি হতো? 5 তার সাথে 0.25 টাকা। কিন্তু যখন 4.5 থাকবে, 4.5 টাকা, তাহলে কিন্তু 4.5, পৌনে অর্থ আমি বলছি কিন্তু প্রথমে, পৌনে অর্থ 1 কম। তাহলে 4.5 আছে, তাহলে 5ই হবে? 5 হবে? কত হবে? কত হবে? হাতে দেখাও কত হবে? 4.5। তাহলে কি লিখবো? আগে 5 লিখবো? মৌসি কি করো মামুনি, লিখছো কেন? বলো 5 হবে না? আমি 4.5 বলছি, তাহলে 5ই লিখবো আগে না কত লিখবো? হাতে দেখাও, হাতে দেখাও কত লিখবো আগে? 5ই লিখবো? তাহলে পৌনে থাকলে কি হয়? 0.75। আমি বলছি তো পৌনে অর্থ 1 কম। এই 5 দেখাচ্ছ কেন সিজান? 5 কেন দেখাচ্ছ? পৌনে অর্থ আমি তো বলে দিলাম 1 কম। তাহলে 5 বলছি, তাহলে 1 কম হলে 5 হয়? তাহলে 4 হবে আগে। 4.15 থাকলে কি হয়? 0.75, তার সাথে 0.75। আমি তো এটাই বুঝালাম। তাহলে কি বুঝলে? তাহলে কি বুঝলে? পৌনে অর্থ 1 কম, মানে যা থাকবে তার চেয়ে 1 কম। আছে 4.5, তাহলে 5 আছে, তাহলে আমি 5 লিখবো না, লিখবো 4, লিখবো 4। এই পৌনে থাকার কারণে 0.75, তাহলে 4.5 হয়ে গেল। তাহলে এটা সহজ ভাবে তোমাদের শেখার জন্য আমি এটা তোমাকে বললাম। এখন তাহলে 2.5 আছে, তাহলে আমরা 2 লিখবো? মৌসি দেখাও তো, 2.5 আছে, তাহলে কত লিখবো আগে? মৌসি মাথায় হাত দিছে কেন? বলো কত লিখবো আগে? হাত দিয়ে দেখাও, লোকদের দেখাও কত লিখবো আগে। বলতে পারছ না? কে বলতে পারবা? হয়তো সিজান, হ্যাঁ ঠিক বলছে। আর কে পারবা? স্ক্রিনে লোক দেখাও, হ্যাঁ সামিউল ঠিক বলছে। তাহলে আগে 1 লিখবো, 2.5, তাহলে 2 এর থেকে 1 কম, 2 এর 1 কম কত হয়? 1, তার সাথে আর পৌনে কত থাকলে? 0.75, এত টাকা। ক্লিয়ার? আমি সহজভাবে তোমাদের বুঝালাম যে সাড়ে থাকলে কি হয়, সোয়া থাকলে কি হয়, পৌনে থাকলে কি হয়। আর পৌনে মানে 1 কম। পৌনে যে সংখ্যার সাথে পৌনে থাকবে লেখার সময় 1 কম লিখবো। পৌনে যে সংখ্যার সাথেই থাকবে লেখার সময় 1 কম লিখবো। লেখার সময় সবসময় 1 কম লিখবো। তারপরে 5 আসো দশমিকের গুণ। এটা আরেকটা মজার বিষয়। মিশে দিলাম, মিশে দিলাম। দেখো 5 বলছে গুণ, গুণগুলো 0.9 গুণন 0.02 গুণন 0.01 গুণ 12 সমান চিহ্ন দেওয়া। এখানে সমান চিহ্ন দেওয়া আছে কারণ দশমিকের গুণ কোষে করা ঝামেলা, ভেজাল। দশমিকের গুণ কোষে করার দরকার নাই, তুমি অন্যখান থেকে রাত করবে। কিন্তু এটা একটা সহজভাবে বোঝার একটা উপায় আছে, সহজভাবে বোঝার একটা উপায় আছে। সেটা হলো সহজভাবে আমরা শিখবো। সেটা তুমি মনে মনে ভাবো যে সব দশমিক দেওয়া আছে, এটা দশমিক নাই, তাহলে ওদের হিসাব তো পরে মনে মনে ভাবো যে কোথাও দশমিক নাই। তুমি জানো আবার আমি কর সাথে সাথে তুমি কর না দশমিক নাই দিয়ে কি স্যার কোসে দশমিক নাই, তাই হবে না? এখানে প্রশ্নতে ঠিকই দশমিক হবে, কিন্তু আমি মনে মনে ভাববো কোথাও দশমিক নাই। তাহলে এখানে যদি দশমিক না থাকে তাহলে কত? 9। এখানে যদি দশমিক না থাকে তাহলে কত? 2। এই দুটো গুণ করো, 9 তো এখানে 18। এখানে দশমিক নেই, তার মানে 1। 18 কে 18, এখানে তো দশমিক নেই কে, তাহলে 12। তাহলে 1 12 দ্বারা গুণ করো। আমার কথাটা কি বুঝছো?
আমরা মনে মনে ভাববো কোথাও দশমিক নেই। কে সিজান কত করছো? দেখালে আমি বুঝিনি, আবার দেখাও। তুমি কত ফললাম আছো? 0 দশমিক, আরো কাছে ধরো। 0 দশমিক, হ্যাঁ তুমি লিখছো 0.000216, তাই লিখছো না? হ্যাঁ, আচ্ছা দেখি তোমারটা মিলে কিনা। সিজন লেখছে, উত্তরটা লেখছে 0.000216। এখন আমি কোষে করি, দেখি মিলে কিনা, তাহলে বুঝবো যে না সে বোঝে। তাহলে দেখো, এখন আমরা 12 দ্বারা 18 গুণ করবো। 8 দোকানে 16, আর থাকলে 1 2 2 আর 3, 1 ঘর 0, 8 কে 8, এককে 1, 6, 8 আর 3 11, আর থাকলে 1 2। এই যে এটা নামলো, আমরা সমানের সোজাই। তুমি জানো এই ভুল কখনো করবে না যে 216 আছে আমি নেমে দিলাম না, এটা ভুল করা যাবে না। এই যে 216 যে বাড়ালো, সমান থেকে একটু ফাঁকা রেখে আমি 216 লিখবো। আমি কিন্তু দেখো বেশ কিছু জায়গা ফাঁকা রাখছি, তোমার লেখার সময় এরকম ফাঁকা রাখবা। রাখার পরে এখন দেখো দশমিকের পরে কয় ঘর আছে, মানে টোটাল মিলে কয় ঘর আগে দশমিক আছে, হিসাব করো। এখানে কয় ঘর আগে দশমিক? এখানে দশমিক আছে? নাই, তাহলে এখানে ধরবো না। এখানে কয় ঘর আগে দশমিক? 2। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, তাহলে মোট কয় ঘর হলো? 2 দিয়ে 4 আর 1 5 ঘর। এই 3 কেন? এই তুমি 3 ঘর আগে দশমিক দিছ না 5 ঘর আগে দিছ? তুমি তো 5 ঘর আগে দিছ, তাহলে 3 করছো কেন? এখানে 2 ঘর আর 2 ঘর, 4 ঘর আর 1 ঘর, 5 ঘর আগে দশমিক, 5 ঘর। তাহলে এখানেও তো আমার 5 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5, দশমিক তার আগে দশমিক। তার মানে 5 ঘর আগে আমাকে দশমিক হতে হবে, এবং দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে একটা শূন্য দিব। ক্লিয়ার? আমি কিন্তু তোমাদেরকে এটা সহজভাবে বুঝালাম, এবং তোমরা সহজভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে হিসাব যে দেখো 5 ঘর আগে দশমিক, ওখানে ঠিক 5 ঘর আগে দশমিক আমি দিছি। তাহলে দেখো এখানে 1 2 3 4 5, 5 ঘর আগে, তাহলে সিজনেরটা ঠিক আছে, ও আগেই নামাচ্ছে, ওটা ঠিক আছে। তাহলে আমি মিশে দিতে পারি। মিশে দিলাম। দেখো 6-এর প্রথমটা আছে সংজ্ঞা দাও। 6-এর ক আছে উচ্চতা। উচ্চতা কাকে বলে? ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে উচ্চতা বলে। এটা একটা ভূমি, এই ভূমি থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে, আবার লম্ব দূরত্বটা কাকে বলে? লম্ব হলো একটা সরলরেখার উপর আরেকটি সরলরেখা এমন ভাবে দণ্ডায়মান হবে যার উভয় পাশে সমকোণ হয়। সমকোণ বোঝো? 90 ডিগ্রি, এদের সমকোণ, তার মানে এটা সোজা হতে হবে। এটা হলো উচ্চতা। তার মানে কি? এটা ভূমি, এটা কি? ভূমি। আর এটা কি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত। শীর্ষ মানে উঁচু, উঁচু। শীর্ষে বলতে সেটা উঁচু বোঝায়। তাহলে আমরা লিখবো ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে উচ্চতা বলে। ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে উচ্চতা বলে। আমার চিত্র কিন্তু এটাই। আমি যদি লিখি এ বি সি, লিখবো চিত্রে এ বি সি ত্রিভুজের এ বি
এবিসি ত্রিভুজের এবি উচ্চতা, এবিসি ত্রিভুজের এবি উচ্চতা। আমি কিন্তু আগে সংজ্ঞা আট করে তোমাকে চিত্র আট করে তোমাকে সংজ্ঞাটা বুঝে দিলাম যে এটা ভূমি, এই ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব, লম্বটা আবার কাট করে, লম্বটা এমন হতে হবে যার উভয় পাশে সমকোণ হতে হবে। সমকোণ মানে 90 ডিগ্রি, দুই পাশে, এই দুই পাশে তোমার 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেটা লম্ব। এই লম্ব দূরত্বকে উচ্চতা বলে। ওকে, লিখে দিলাম। মিশে দিলাম। এখন আসো, জ্যামিতি অর্থ কি? জ্যামিতি আমরা তো মনে হয় করছি, জ্যা শব্দের অর্থ কি আর মিতি শব্দের অর্থ করিনি। জ্যামিতি ক নাম্বার বলছে, জ্যামিতি অর্থ কি? তোমরা প্রশ্ন তুলবা না, তোলার দরকারও নাই। তাহলে আমরা জানি যে অর্থ ভূমি আর এবং নীতি অর্থ, তার মানে দেখো জ্যামিতি এটি দুটো অংশ, একটা হলো যে, একটা হলো মিতি। একটা হলো যে, একটা হলো মিতি। জ্যামিতি, যে অর্থ হলো ভূমি, মিতি অর্থ, মিতি অর্থ পরিমাপ। মিতি অর্থ অর্থাৎ, লিখবো যে অর্থাৎ, তাহলে যে অর্থ যদি ভূমি হয়, মিতি অর্থ পরিমাপ, তাহলে জ্যামিতি অর্থ কি? অর্থাৎ জ্যামিতি অর্থ কি? ভূমির পরিমাপ, ভূমির পরিমাপ। পাস। এই প্রশ্ন দ্বারাই কিন্তু, এটা দ্বারা তোমার কিন্তু আরেকটা প্রশ্ন তুমি এটাই দ্বারাই পারবা যে জ্যামিতি কাকে বলে, যদি প্রশ্ন থাকে। যে পুস্তক পাঠ করিলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে। আমার কথা বোঝনি? যে পুস্তক পাঠ করিলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে। তাহলে 6 গেল। মিশে দিব। হ্যাঁ, তোমাদের এই ক্লাসটা হচ্ছে, তোমরা পরবর্তীতে যদি কারো কোনো সমস্যা থাকে যে বুঝতে পারোনি, কথা শুনতে পারোনি, পরে আবার সাবস্ক্রাইব করলে আবার ইউটিউবে দেখতে পারবে, এই জন্য তোমরা সাবস্ক্রাইব করবা। এখন এটা আমি মিশে দিলাম। দেখো একটা 7 নাম্বার সবার কাছে প্রশ্ন আছে, 7 নাম্বার দেখো, 7-এর ক সমাধান করো। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, তোমরা মনে মনে পড়ো, আমি পড়তেছি, আমার সাথে মিলে মিলে পড়ো। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, একটি, তার মানে একটি ইলিশ মাছ 350 টাকা। এক জোড়া কবুতরের দাম 200 টাকা, তাহলে এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে মোট কত টাকা লাগে? একটির দাম তো দেওয়াই আছে ইলিশ মাছ, কিন্তু একটি কবুতরের দাম দেওয়া আছে না, তাহলে আমাকে একটির দাম বের করতে হবে। তার আগে আমরা লিখে নিব এক জোড়া সমান দুইটি, এই দুইটি কবুতরের দাম 200, তাহলে একটির দাম কত? তাহলে কি করতে হবে? কি করতে হবে? সামিউল ঘুম ধরছে, তাহলে ভাগ দিতে হবে। দুই এক সংখ্যা, এটি একটা সংখ্যা নিলে এক, দুই দ্বারা এককে ভাগ করা যাবে, তাহলে দুই সংখ্যা নাও 10, 5 দোকানে, সরি 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 200 টাকা আছে। দুই একটা সংখ্যা, তাহলে এখানেও আমরা একটা সংখ্যা নিব, তাই না? দুই দ্বারা দুই কে ভাগ করা যায় একবার, 2 শূন্য নেমে নাও, ভাগ করা যায় না।
এই শূন্য নেমে নাও, ভাগ করা যায় না। একটি কবুতরের দাম 100 টাকা, একটি ইলিশ মাছের দাম 350 টাকা। তাহলে এই করতে হবে। অথবা ঠিক আছে, এখানে বলছে মোট কত খরচ হবে, তাহলে তাই লিখবো আমরা, মোট খরচ হবে 0,5,450 টাকা। এটা লিখছি। দেখো সহজ ভাবে, একটি ইলিশ মাছের দাম তো দেওয়া আছে, ওটা কিছু করা লাগিচ্ছে না, কিন্তু একটি কবুতরের দাম চাচ্ছি, কিন্তু সেখানে দুইটি কবুতরের দাম দেওয়া আছে। একটি কবুতরের দাম চাচ্ছি, সেখানে দুইটি কবুতরের দাম আছে, আমরা একটির দাম বের করবো। আমরা জানি একটির দাম বের করতে গেলেই ভাগ হয়, বেশি জিনিসের দাম দেওয়া আছে, একটির দাম বের করতে গেলেই ভাগ, আবার একটির দাম দেওয়া আছে, যখন বেশি দাম বের করে যাবো তখন গুণ। তাহলে দেখো এটাই উত্তর, তাড়াতাড়ি করো। কে খাতা ক্যামেরার সামনে ধরছে, আমি তো কিছু বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না। কোনটা করছো তুমি? আচ্ছা, আমি কি এখন এটা মিশে দিতে পারি? মিশে দিব? খ নাম্বার কি দিছে? 3 জোড়া ডিমের দাম 36 টাকা হলে 5টি ডিমের দাম কত? ওই একই সিস্টেমে তুমি যতগুলো, যদি কোনো জিনিসের দাম দেওয়া থাকে এবং কিছু জিনিসের দাম দেওয়া আছে, তার চেয়ে বেশি বা কম জিনিসের দাম বের করতে বলছে, তুমি চোখ বন্ধ করে আগে একটির দাম বের করবা। এখানে একটির দাম বের না করলে তোমার হবেই না, তোমাকে আগে একটির দাম বের করতেই হবে, তারপরে কয়টা আছে তারপরে হিসাব সেটা, কিন্তু তাহলে তোমার অঙ্কটা সহজ হবে। যেমন 1 জোড়া সমান 2টি, অতএব 3 জোড়া সমান 2 × 3 সমান 3 জোড়া মানে 6টি। 6টি ডিমের দাম 36 টাকা দেওয়া, তাহলে একটির দাম কত? 3 জোড়া বলছে, 3 জোড়া, তাহলে টি হয়ে গেল কয়টা হলো? 6টি। 6টি ডিমের দাম 36 টাকা, তাহলে একটি ডিমের দাম কত বের করতে গেলে, তাহলে আমি 6 দ্বারা 36টা ভাগ দেবো, 6 এর নামে 6 6 36। তাহলে লিখবো একটি ডিমের দাম 6 টাকা। তাহলে অতএব কয়টির দাম চাচ্ছে? এই যে একটির দাম বাই করলাম, তারপরে এখন তুমি দেখো কয়টির দাম চাচ্ছে, 5টি ডিমের দাম কত, তাহলে 5টি ডিমের দাম, ওই যে আমি কিছুক্ষণ আগেই বললাম, একটির দাম দেওয়া থাকলে বেশির দাম বাই করতে গেলে গুণ, আবার বেশি জিনিসের দাম দেওয়া আছে, একটির দাম বাই করতে গেলে ভাগ, বিপরীত। তাহলে একটির দাম দেওয়া আছে, বেশির দাম বাই করতে গেলে গুণ, এত সমান 30 টাকা। হাত চালু করে করো, আমি যদি একটা অঙ্ক দেই করতে পারবো না? হুম? হাই, ইংলিশটা, ইংলিশটা বাংলা। আমি একটা অঙ্ক দেই, দেখি তোমরা কি করো। এটা মিশে দিলাম।
অঙ্কটা তোমরা আগে খাতায় তুলবা, তুলে করবা। তোমাদের মনে করো পরীক্ষা, একটা অঙ্ক 5 মার্কের পরীক্ষা, দেখি কে কত পাও। এক হালি কলার, এক হালি কলার দাম 20 টাকা হলে, এক হালি কলার দাম 20 টাকা হলে এক ডজন তিনটি কলার দাম কত? এক ডজন। অঙ্কটা আগে খাতায় তোলো, কারণ অঙ্ক তো তুমি তো অন্য কোথাও পাবে না। অঙ্কটা আগে তোলো যে এক ডজন কলার দাম 20 টাকা হলে, এক ডজন কলার দাম 20 টাকা হলে, সরি, এক হালি কলার দাম 20 টাকা হলে এক ডজন তিনটি কলার দাম কত? সবাই অঙ্কটা করে উত্তরটা একটু বড় করে লিখে উত্তরটা ক্যামেরার সামনে ধরবা। আমি তাহলে দেখলে বুঝতে পারবো যে কারটা ঠিক আছে আর কারটা বলেছে, বলে দেবো। অঙ্কটা করে সময় কিন্তু 3 মিনিট। কি হলো? নিহারিকা, নেহা, নিহারিকা, এই নিহারিকা নিয়ে ঘড়ি দেখিচ্ছ কে? এই ছেলে, কি হচ্ছে ঘড়ি? তুমি অঙ্ক করতেছ না কেন? অঙ্ক করো, অঙ্ক করো দেখি কার আগে হয়। অনেকে চেষ্টাই করতেছ না, তাহলে কি হলো? মৌসি, অঙ্ক দিছি, অঙ্কটা আগে তোলো, তুলে চেষ্টা করো। সময় কিন্তু শেষের দিকে। এই আবু সুফিয়ান কালো ভাব দিয়ে আসো কেন? আচ্ছা দেখো, এখন পর্যন্ত কেউ করে শেষ করতে পারোনি। কে শেষ করছো? উত্তরটা খালি স্ক্রিনে ধরো। কে? সাবিত, উত্তর কত আছে উত্তরটা স্ক্রিনে ধরো, বড় পেয়েছে একবার উত্তরটা খালি ধরো। বোঝা বুঝতে পারছি না সাবিত। আরে বাবা বোঝা যাচ্ছে না, উত্তরটা স্ক্রিনে ধরো, উত্তরটা ক্যামেরার সামনে ধরো।
85, 85 কেমনে হয়? এখন দেখো, 1 হালি সমান 4টি, 1 ডজন 12টি, আর হলো 3টি, তাহলে মোট কয়টি হয়? 15টি। তোমাকে 4টি কলার দাম দেওয়া আছে 20 টাকা, 15টির দাম বের করতে বলছে। প্রশ্নটা এরকম যে 4টি কলার দাম 20 টাকা, আমি তোমাকে ধর আগেই বললাম, ওই অঙ্কটা করার আগে বলছি যে তোমাকে আগে তুমি যে দিক দিয়ে যাও, তোমাকে আগে একটি কলার দাম বের করতে হবে, একটির দাম বের করতে হবে। তাহলে একটির দাম বের করতে গেলে কি হবে? 4 দ্বারা 20-কে ভাগ, 4 × 5 = 20, তাহলে এটা বাড়ালো একটি কলার দাম 5 টাকা। তাহলে আমি কয়টির দাম চাচ্ছি? 15টি। 1 ডজন 3টি, তাহলে 1 ডজন 3টিতে কয়টি হয়? 1 ডজন মানে 12টি, আর হলো 3, 12 আর 3-এ 15টি। তাহলে অতএব 15টি কলার দাম 5 × 15 টাকা সমান 5 × 5 = 25, 75 টাকা। উত্তর হবে 75 টাকা। এটাই উত্তর। উত্তর হবে 75 টাকা। তাই আমার শেষে হয়নি সময়। এই যে স্যার কই? তাড়াতাড়ি করে নাও। তোমরা যদি কোনো অঙ্ক দেয়, অঙ্কটা করে শুধু উত্তরটা ক্যামেরার সাথে সোজা ধরবা, তাহলে উত্তরটা একটু বড় দেখা যাবে, আমি দেখতে পারবো। নাহলে পুরো অঙ্ক দেখতে গেলে আমি বুঝতে পারি না। হুম, 75 টাকা। একটি হয়েছে 75 টাকা। যাদের 75 টাকা হয়েছে, হয়ে গেছে। দেখো, আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দিলাম, এবং অঙ্কটা এভাবে করলে হচ্ছে। হ্যাঁ, একবার অন্ধকার করে ফেলালে খেয়ে রে, নামই তো বোঝা যাচ্ছে না। হচ্ছে হচ্ছে হচ্ছে। আমি তো এখন আর দেখে লাভ আছে? আমার তো দেখে দেখে করলে তোমরা, তাহলে দেখে দেখে করে আমাকে দেখাচ্ছ, তাহলে সেটা লাভ কি? আগে তো যখন দিলাম তখন তো দেখাতে পারলাম না, এখন দেখে লাভ আছে? আচ্ছা, এখন যেহেতু সময় আছে, এটা মিশে দিলাম। আমার কথা যদি শুনতে অসুবিধা বা সমস্যা হয়, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তীতে যে কোনো সময় ইচ্ছে করলে তারিখ দিয়ে ওই আজকের দিনের এই লেকচারটা তোমরা দেখতে পাবে এবং শুনতেও পাবে, তোমাদের যদি কারো সমস্যা হয়। আচ্ছা, দশমিকের গুণ কেমন বুঝলে? একটা দশমিকের গুণ করে দেখাও, এটাও পরীক্ষা। দেখো, করে দেখাও। আচ্ছা, বড় হয়ে গেল। আচ্ছা, ছোট করে দেই, কারণ ছোট করে আগে শিখো। এটাই করো, করো তাড়াতাড়ি। প্রশ্নটা তুলে, এটা 2 মিনিট সময়।
কথা হচ্ছে বোঝাইতে চাচ্ছে না, আমি তো কারটাও বুঝতে পারছি না। সমান দিয়ে লেখো, সমান দিয়ে লেখনি কেন? এই তোমার তো যোগ দেয়নি, কে এটা? এই যোগ দিছি, আমি না গুণ দিছি? নামই বোঝা যাচ্ছে, নাম কি, কাক কি কমু? কত আছে? এক, কে রে? পূজা সরকার। কত আনছো? 0.16। কত? শূন্য, 160 আনছো। আচ্ছা, পূজা সরকার, পূজা, পূজাটা আমি বুঝতে পারলাম। পূজা আনছে 0.160। আর কে দেখি? আর কে? পূজা এটা আনছে। আর কার্ডটা দেখা যাচ্ছে? এটা কে? ইফতি, ইফতি আনছে 0.360। এটা ইফতি। দেখি আর কে? আর কে? প্রকৃতি। তুমি কত আনছো? দেখা যাচ্ছে না তো। 200। সাবিত আনছে কত? 4। সাবিত, সাবিত আনছে 0.400। আর কে আনছো? কে ওটা? মাধুর্য, বোঝা যাচ্ছে না তো বাবা। আর একটু উপরে তোলো, উপরে উপরে উপরে। মাধুর্য, 0., আনছে 0.080। দেখো, আমি 4 জন করছে, 4টে উত্তর আসছে। তাহলে তোমরা কি করলে? 4 জন আসছে, 4টে উত্তর আলাদা। এখন দেখো, আর আমি দেখবো না, এখন তোমরা মিলে নাও। আমি তোমাদেরকে শুরুতেই বলছি, মনে মনে ভাববা কোথাও দশমিক নাই। বুঝলে? কি নাম? তুমি 360 আনছো, কি নাম? শহীদ। তুমি তোমার এটা মিলছে, একজনের সাথে এটা মিলছে। এটা আর এটা মিলছে, কার সাথে মিলছে? ইফতির সাথে আর শহীদ। আচ্ছা, এখন আমি করি, দেখো আমি তোমাদের কি শুরুতে কি শিখেছিলাম? মনে মনে ভাববো কোথাও দশমিক নাই। তাহলে দেখো, এখানে যদি দশমিক না থাকে তাহলে কত? 25। এখানে যদি দশমিক না থাকে তাহলে 8। তাহলে 5 8 টা 40। আর থাকে 4, 8 2 16, 4 20। তার মানে 200। এখানে তো দশমিক নাই, 2, 2 দ্বারা 200 গুণ করো, 0 0 400। ওই যে আমি সহজভাবে বুঝেছি কি, সমান থেকে একটু ফাঁকা করে এটার নামাও 400। এখন কয় ঘর আগে দশমিক? এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর। তার মানে 1 2 3 ঘর তার আগে একটা শূন্য। তাহলে যারা 400 আনছে, কে আনছে? সাবিত। এখানে যে 5 জনেরটা লিখছি তার মধ্যে শুধু সাবিতেরটা ঠিক। গ্যালারির, তার মধ্যে শুধু সাবিতেরটা, সাবিতেরটা ঠিক। তাহলে দেখো তোমরা তাহলে কি বুঝলে? তোমরা কি বুঝলে? আমি তো সহজ তিন, তিন সংখ্যার একটা গুণ দিছি, তাও তোমরা ভুল করলে কেন? 5 জনের নাম দিছি আমি, দেখো 5 জনের মধ্যে খালি একজনই ঠিক করছে, সাবিত। তার মানে শুধু ওই বুঝছে, তোমরা বোঝনি। আমি দেখো সহজ ভাবে বললাম যে আমরা মনে মনে ভাববো কোথাও দশমিক নাই। তাহলে এখানে দশমিক না থাকলে, মনে মনে দশমিক না থাকলে 25। এখানে দশমিক না থাকলে 8। তাহলে 25কে 8 দ্বারা গুণ করলে 200। তাক 2 দ্বারা গুণ করলে 400। তাহলে সমান থেকে একটু ফাঁকা রেখে 400 লিখবো। এখন আমি বলছি কয় ঘর আগে দশমিক? এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর, তাহলে কয় ঘর হলো? 3 ঘর। তাহলে তুমি এখান থেকে গুণে 3 ঘর আগে দশমিক দিলে এখানে কি হলো? এখন কাটিয়ে থাকবো। তাহলে তোমরা কি বুঝলে? আমি তো তোমাদের সহজ ভাবে বুঝালাম। তাহলে তোমাদের সমস্যাটা কোথায় বলো? আমি আজকে গুণটা বুঝালাম, তোমরা এটা পরবর্তীতে ফ্রি সময়ে ইউটিউব থেকে বের করে আবার একটু ভালো করে দেখে ভালো করে বুঝো। তাহলে আবার একটু ভালো করে দেখে ভালো করে বুঝো। তাহলে
আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আবারও বললাম যে আমি যতটুকু বুঝালাম, যদি তুমি শুনতে সমস্যা হয় বা বোঝার সমস্যা হয়, তুমি পরবর্তীতে ইউটিউবে আবার এটা দেখতে পাবা। ইউটিউবে যা অবশ্যই যা সাবস্ক্রাইব করলে তাহলে আমাদের যতগুলো ক্লাস হবে সব তুমি তোমার ওই তোমার ইয়েতে পেয়ে যাবে। হ্যাঁ, মানে এর আগে যদি তোমার কোনো তারিখেরটা তোমার ক্লাস মিস হয়ে থাকে তুমি সেটাও পাবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হালিম স্যার। ঠিক আছে, আমি তোমাদের আজকে ইংরেজি ক্লাস নিব। তোমরা সবাই নিজ তারিখের কোশ্চেনটা হাতে নাও। আশা করি আলহামদুলিল্লাহ সবাই তোমরা ভালো আছো। ঠিক আছে, সবাই হাতে নিছো? যারা খাতা কলম এবং কোশ্চেনটা হাতে নিছো তারা আমাকে হাত আলোক করে দেখাবা। তারা আমাকে হাত আলোক করে দেখাবা। ওকে, সবাই এক নাম্বারটা দেখো। সবাই এক নাম্বারটা দেখো। ইংরেজি অ্যান্সার টু দা কোশ্চেন, ইংরেজি আছে অ্যান্সার টু দা কোশ্চেন। হয় ডাস আনিতা সরকার গো টু স্কুল, আনিতা সরকার স্কুলে কেন যায় এটা আমরা সবাই জানি। একজন শিক্ষক স্কুলে কেন যায় বা আনিতা সরকার স্কুলে কেন যায়? কি কি করতে যায় বলো তো? সে শিক্ষা দেওয়ার জন্য যায়, তাই না? ঠিক বলি না আমি? সে শিক্ষা দেওয়ার জন্য যায়। তাহলে কি লিখবো? আনিতা সরকার গোস টু স্কুল, আনিতা সরকার থার্ড পারসন, এই জন্য গোর সাথে ইয়ার যুক্ত হয়ে গেল। তাহলে আনিতা সরকার গোস টু স্কুল টিচেস ক্লাস 1 এন্ড ক্লাস 2, টিচেস ক্লাস 1 এন্ড ক্লাস 2। দেখো, আনিতা সরকার, আগে দেখবা সবাই পরে লিখবা, আগে দেখবা, লেখা বন্ধ করো, আগে দেখো সবাই। আনিতা সরকার goes to school, teaches, teaches class 1 and ক্লাস 2। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে? সবাই হাত তুলে দেখাও, লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, গুড। বি নাম্বার, ফার্মার কেমন? হাউ ইজ দা ফার্মার ইজ পোর, ফার্মারটি গরিব। সি নাম্বার, who sells the egg every day? কে? the farmer sells the egg every day। সবাই লিখে নাও, একটু এড, সবাই লিখে নাও।
আচ্ছা, লেখা শেষ? সবার কি লেখা শেষ? আচ্ছা, চলে আসো 2 নাম্বার। আমি কি 1 নাম্বারটা মিশাই দেব? 1 নাম্বারটা মিশাই দেব? আচ্ছা, আমি মিশাই দিলাম। সবাই হাত তুলে দেখো, আমি 1 নাম্বারটা মিশাই দিলাম। ওকে, দেখো 2 নাম্বার আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলা দেওয়া আছে, আমরা তার ইংরেজি করব। বাংলা দেওয়া আছে, আমরা তার কি করব? ইংরেজি করব। সবাই মন দিয়ে দেখবা। দেখো, মেয়েটি দড়ি খেলতেছে, এখানে খেলিতেছে কথাটা আসছে, এই জন্য এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তেসে তেসো এই কথাগুলো আসলে তার সাথে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। তোমরা আস্তে আস্তে শিখতে পারবা। এখন দেখো, আমরা লিখবো দা গার্ল, মেয়েটি, এই জন্য টির জন্য কি আসলো? দা গার্ল। দুইয়ের এ, দা গার্ল। দুইয়ের এ লিখে নাও, দা গার্ল ইজ। যখন তোমরা দেখবা যে কোন সংখ্যার মধ্যে এম, ইজ, আর এগুলো আসছে, তার সাথে তারপরে যে মূল ভার্বটা আসবে তার সাথে আমরা আইএনজি যোগ করব। তার সাথে আমরা কি করব? কি করব? আইএনজি যোগ করব। দেখো, দা গার্ল ইজ স্কিপিং, এস কে আই ডবল পি আই এন জি। কলমটা ভালো না, এই জন্য একটু খারাপ লিখতেছে। এস কে আই ডবল পি আই এন জি, স্কিপিং লিখছে সবাই? লিখে নাও। লিখছো? যারা লিখছো হাত তুলে দেখাও। যারা লিখছো তারা হাত তুলে দেখাও। আচ্ছা, আমরা বি নাম্বার। দেখো, শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল। তাহলে শাপলা ইংরেজি কি বলতো? ওয়াটার লিলি, তাই না? ওয়াটার লিলি ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। ওয়াটার লিলি ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, লেখো। একটু কলমের কালি শুকিয়ে গেছে, দাঁড়াও। আবার লিখতে পারো, আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ইজ ওয়াটার লিলি। আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ইজ ওয়াটার লিলি, এটাও লিখতে পারো। আমি ওটাই লিখে দেবো, আওয়ার আওয়ার এন এ টি আই ও এন এল
কলম লিখতেছে না, একটু দাঁড়াও, কলমের অবস্থা খুবই খারাপ। আমার NATIONAL ন্যাশনাল লেখা দেখা যায়, বোঝা যায়, লেখা বোঝা যায়। NATIONAL ন্যাশনাল ফলোয়ার, FLO ন্যাশনাল ফলোয়ার ইজ, ন্যাশনাল ফলোয়ার ইজ, আমি এখানে লিখে দিলাম ওয়াটার লিলি। ওয়াটার লিলি আমরা একসাথে লিখতে পারি LILY, ওয়াটার লিলি। এখন কি লেখা বোঝা যাচ্ছে? সবাই বলেন তো, লেখা কি বোঝা যাচ্ছে? আমি দুঃখিত কলমটির জন্য, কলমের অবস্থা খুবই খারাপ। লেখা কি বোঝা যাচ্ছে? ওকে, দেখো সি নাম্বার, হরিণ ঘাস খায়। হরিণ ঘাস খায়, হরিণ ইংরেজি কি বলো তো কি? আমরা এখানে ডিয়ার, এখানে আমরা ডিয়ার, ডিয়ার দিলেও হবে, যদি শুধু ডিয়ার দেয় তাও হবে। ডিয়ার ইটস গ্রাস অ্যান্ড লেভ, দা ডিয়ার ইটস গ্রাস অ্যান্ড লেভ। দেখো, দা ডিয়ার ইটস, দা ডিয়ার ইটস, দা ডিয়ার ইটস গ্রাস অ্যান্ড লেভ। লিখে নাও সবাই, লেখা কি বোঝা যাচ্ছে? দা ডিয়ার ইটস গ্রাস অ্যান্ড লেভ, লেখা কি বোঝা যাচ্ছে? সিজান, নিহা, নিহারিকা, নিহা, লেখা কি বোঝা যাচ্ছে? চলে আসো 3 নাম্বার, আমি কি এটা মিশায় দেব? সবাই বলো তো, আমি কি মিশায় দেব? সিজান, মিশায় দেব? মমিন, মমিন হাসান, মিশায় দেব লেখা? আচ্ছা, আমি মিশায় দিলাম। দেখো, তারপরে চলে আসো 3 নাম্বার। 3 নম্বরে কি আছে? আনিতা সরকার টিচেস ক্লাস 1 এন্ড ক্লাস 2। আনিতা সরকার টিচেস, এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি। টিচেস মানে কি? শিক্ষা দেওয়া। কে শিক্ষা দেয়? আনিতা সরকার। কাদের শিক্ষা দেয়? দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী। তাহলে আমরা বাক্যটা কি সাজায় লিখবো? তাহলে আনিতা সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে শিক্ষা দেয়। দ্বিতীয় শ্রেণীতে কিন্তু না, তোমরা একটা জিনিস বারবার ভুল করো, দ্বিতীয় শ্রেণীতে, তে না, এখানে কে, কোনটা রাইট বলো তো? তে না কে, কোনটা? এটা না এটা? এটা, এটা, এটা কি? গুড। তাহলে অবশ্যই কিন্তু কে দিতে হবে। আনিতা সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে শিক্ষা দেয়। আফিয়াত জাহান, ইফতি, বুঝতে পারছো? তাহলে কে, ওখানে তে হবে না, ওখানে কি হবে? কে।
তাহলে আনিতা সরকার আনিতা সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে শিক্ষা দেয়। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো দেখো বি নাম্বার, দেখো বি নাম্বার use the sentence in activity A and B as a model। এগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে। আমরা দেখো use the sentence in activities A and B as a model। তাহলে আমরা এখান থেকে দেখব A এবং B কর্মশীলতায়, লেখো সবাই, A এবং B কর্মশীলতায় সেন্টেন্স, দেখো বাক্যগুলো একটি মডেল হিসেবে ব্যবহার করো। লিখে নাও সবাই। পূজা সরকার লিখছি তো? আর চালু করে লিখো। দেখো সি নাম্বার, কলম নেন দেখো, she cooks breakfast for her family। সে তার পরিবারের জন্য কি সকালের নাস্তা রান্না করে। সে তার পরিবারের জন্য সকালের নাস্তা তৈরি করে বা রান্না করে। আচ্ছা, রান্না করে লিখে দিই। লেখা কি শেষ? লেখা শেষ হলে হাত তুলবা। এই হাতে কি খাচ্ছ তুমি? এই ছেলে কি খাও? দেখে হাত, দেখি তোমার হাত, দেখে হাত দেখাও। লেখো তারপরে খাও। সবার লেখা শেষ? এবার হাত তুলে দেখাও তো, যাদের লেখা শেষ তারা হাত তুলে দেখাও।
মমিন হাসান লেখা হয় নাই? সিজান লেখা হয় নাই? মন খারাপ নাকি? মন খারাপ? মিশাই দেবো? আচ্ছা, মিশাই দিলাম। দেখো 4 নাম্বার, মেক সেন্টেন্স উইথ মিনিং, অর্থ সহ বাক্য তৈরি করো। এখানে আমার বোঝার কিছু নাই। আমরা যদি এই শব্দগুলোর অর্থ জানি তাহলে আমরা লিখতেও পারবো। পারবো না? কি বলো, পারবো না? সিজান কি খাচ্ছ? কলম? কলম খাচ্ছ? দুপুরে ভাত খাও নাই? কলম মুখতে বের করো, দেখো। লিখিচ্ছি একটু একটু ধরে থেকে লেখাপড়া ওটা নতুন। 4 নাম্বার, দেখো মেক সেন্টেন্স উইথ মিনিং, অর্থ সব। এ চারের এ, হয়ে গেছে। কুক, কুক মানে কি? হয়ে যাবে। কুক মানে রান্না করা। আমরা সহজে লিখবো সি কুক, সে রান্না করে। সি কুক, সি কুক ব্রেকফাস্ট ফর আওয়ার ফ্যামিলি, এটাও লিখলে হবে। সি কুকস রান্না করে, হি কুকস সে রান্না করে। ঠিক আছে, হবে না? আমরা সহজে লিখে নিলাম। সি কুকস। তারপর দেখো বি নাম্বার, হ্যালো হ্যালো, এরপরে ফোন দিচ্ছে একটু। আর্লি, দেখো আর্লি, আর্লি অর্থ কি? সকাল সকাল। দেখো কি হলো? সকাল সকাল। আই গেট আপ আর্লি ইন দা, আর্লি ইন দা মর্নিং। আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। দেখো সি নাম্বার, লে মানে কি? ডিম পাড়া। ডিম পাড়া। এ গুস লেইস এগ। লিখছো? সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ? সবাই হাত তুলে দেখাও তো। আরেকটা মিশে দিলাম, দেখো লেখা শেষ, হাত তুলে দেখাও। আমি মিশা দিলাম, হাত তুলে দেখাও। সামিউল লেখা হয় নাই? আমি উপরটা মিশাই দিলাম। দেখো পার্ট অফ পিস কাকে বলে? পার্ট পার্ট অফ স্পিচ। পার্ট অফ পিস, পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ পিস বলে। দেখো দেখো,
তারপরে দেখো পার্ট অফ স্পিচ কত প্রকার। আট প্রকার, যথা দেখো কি কি। দেখো আচ্ছা, এই বানানটা একটু ঠিক করে দেই, দেখো তো। দেখো নাউন কোন নাউন। দেখো দুইটাই পাশে লিখে দিলাম। লিখছো সবাই? দেখো পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। দেখো তারপর পার্ট অফ স্পিচ কত প্রকার? আট প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজাংশন। ঠিক আছে, লিখছে সবাই? সবাই কি লিখছো? দেখি কার কার লেখা শেষ, হাত তালি করো তো দেখি। কার কার লেখা শেষ, হাত তালি করো তো দেখি। ফাইন। তাসফিয়ার লেখা শেষ, শহীদ লেখা শেষ, এখানে সামিউলের লেখা বাকি দেখতেছি, রোবায়েত বিন আব্দুল্লাহর লেখা বাকি দেখতেছি। হাত চালু করে লেখো বাবা, হাত চালু করে লেখো। মমিন, মমিন তোমার লেখা শেষ? মমিন লেখা শেষ তোমার? পুরো কোশ্চেনটা সবাই দেখছো ভালো করে? ঠিক আছে, সবাই আমার দিকে তাক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই কোশ্চেনটা আবার বাসায় নিজে নিজেই করবা। আমরা তো লিখে দিলাম, এটা আবার নিজে নিজেই বাসায় করবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই, সবাই ঘরেই থাকবা। আসসালামু আলাইকুম।